বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি লিটন চৌধুরী, লন্ডন থেকে। আমার জাগো দাসবিড়ি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় দেশবাসী, আমি আজ আপনাদের সামনে যে টপিকটা নিয়ে হাজির হলাম, সেই টপিক হলো 15 বছর, টানা 15 বছরের আওয়ামী লীগ শাসনামলে প্লাস মাইনাস লাভ ক্ষতি। এই তথ্যগুলা নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। আমি বিশেষ করে আওয়ামী লীগ বা অন্য কোনো দলের বিরুদ্ধে আমি নই। আমি একজন দেশপ্রেমিক হিসাবে আমার দায়িত্ব কর্তব্য, আমি যেখানে অন্যায়, যেখানে আমি দেখব কিছু কথা বলার, আমি সেখানে কিছু কথা বলবো। যেখানে অন্যায় হবে আমি তখন এইটা আমি বলতেই থাকবো। আমাকে ভয়ভীতি দেখিয়ে কিছু লাভ হবে না, কারণ জীবন সব ভয়ভীতির ঊর্ধ্বে উঠে সত্য কথা বলাই শ্রেয়। এবং এটা যে কোনো দলেও অন্যায় করবে, আমি একজন দেশের সাধারণ নাগরিক, আমি কথা বলতে পারবো না, এটা তো হতে পারে না। আমার রাইট, আমি কথা বলতে পারবো, এটা আমার সাংবিধানিক রাইট। আমার দেশ এবং আমার জাতি, আমার সব কিছু ঊর্ধ্বে। তাদের লাভ ক্ষতি, এটা কোনটায় লাভ হবে কোনটায় ক্ষতি হবে এটা তো বলতেই হবে। যাই হোক, আমি আজকে আমার টপিক শুরু করলাম যে আওয়ামী লীগ শাসন আমলের 15 বছরে আওয়ামী লীগ কী করলো এবং কী করতে পারলো না, তার একটা ধারণা আপনাদের মাঝে দিয়ে দিব। প্রথমে আমি 1/11-এর কথা মনে পড়ে। 1/11 আসার সাথে সাথে 1/11-এর যে তত্ত্বাবধায়ক যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্টটা আপনার 2 বছর ছিল। এই 2 বছরের শাসনামলের পর 2 বছর শাসন করার পর তারা একটা নির্বাচন দিল 2008-এ। এই নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পায় এবং আওয়ামী লীগ গভর্নমেন্ট ফর্ম করে। আওয়ামী লীগ যখন 2008-এ গভর্নমেন্টে আসে, প্রধানমন্ত্রী তখন শেখ হাসিনা। ওনার নেতৃত্বে আওয়ামী লীগে উনি তখন উনি বললেন আমি চমক দেখাবো। তো অনেকে বললো আপনি কি চমক দেখাবেন? উনি বলেন নাই, না এটা দেখবেন আমি কি চমক দেখাবো, সময় মতো আপনারা দেখবেন। উনি চমক দেখালেন। ওনার শীর্ষস্থানীয় অনেক নেতা, অনেক বড় মাপের নেতা, ভালো নেতা, সৎ নেতা, যোগ্য নেতা, সিনিয়র নেতা, ওনাদেরকে উনি মাইনাস করে 2-1জনকে মন্ত্রী বানালেন ওনাদের কাছ থেকে। সিনিয়র নেতার মধ্যে 2-1জন উনি মন্ত্রী করছেন, কিন্তু মেজরিটি সিনিয়রের বাদ দিয়ে উনি নিচ থেকে কিছু হাইব্রিড নেতাদের তিনি মন্ত্রী বানালেন। এরপর আমরা
কি দেখলাম, আমাদের দেশের কি লাভ হলো, কি ক্ষতি হলো, এটা আমি আপনাদের কাছে তুলে ধরব। উনি দেশ পরিচালনা করার 1 বছরের মাথায় 2009 25 ফেব্রুয়ারি 2009 বাংলাদেশের বড় ধরনের একটা ক্ষতি হলো, যা আপনাদের সামনে তুলে ধরব। 2009 25 ফেব্রুয়ারি 2009 ইতিহাসের একটা কলঙ্কিত অধ্যায় রচিত হলো। ইতিহাসের এটা চিরকাল এই বাংলাদেশের জাতি স্মরণ করবে। প্রিয় দেশবাসী, 25 ফেব্রুয়ারি 2009 এই আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা এবং ফজলে নূর তাপস এবং শেখ হাসিনা, ফজলে নূর তাপস, এরপর আপনার মির্জা আজম, এরপর সায়রা খাতুন, উনি মারা গেছেন, তারপর ওনার নাম লিখতে হয় সায়রা খাতুন, তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এরপর আপনার জাহাঙ্গীর কবির নানক, শেখ সেলিম, এই বিদ্যার বিদ্রোহের নামে যে তারা একটা বিদ্যার বিদ্রোহ হয়ে আমাদের প্রাণ, বলতে হবে বাংলাদেশের প্রাণ, এই যে আর্মির অফিসার এবং কিছু সিভিলিয়ান আছিল, টোটাল 74 জন সেনা অফিসার সহিত টোটাল 74 জন মারা গেল। এই বিডিআর বিদ্রোহটা কি ছিল? ডাল ভাতের? না। টাকা পয়সা? না। তাহলে কি? এই বিডিআর বিদ্রোহটা ছিল আমাদের এক হলো, আমি বলছি না, আমার দেশের মানুষ বলতেছে। সাথে সাথে তো আমার দেশের মানুষ যদি এইগুলা বলে, সবাই বলে, তা আমার তো না বলতে পারবো না। দোষের সাথে তো আমি থাকতে হবে, দোষকে তো মাইনাস করা যায় না। তাই আমিও বলছি যে বিডিআর বিদ্রোহটা ছিল একটা কি? বিডিআর বিদ্রোহটা ছিল একটা আমাদের দেশের মেরুদণ্ড নষ্ট করে দেওয়া, 1। 2 নম্বর হলো আমাদের দেশের যে বর্ডার গার্ড আছে না, ওদের শক্তি নষ্ট করে দেওয়া। 3 নম্বর হলো পার্শ্ববর্তী দেশের সবচেয়ে বড় বেনিফিট। তাহলে আমরা কি বুঝলাম? যে আমাদের দেশের মেরুদণ্ড নষ্ট করা, বিডিআর ধ্বংস করা, বিডিআরের পাওয়ার লেস করা, আর কি দেখলাম? পার্শ্ববর্তী দেশের স্বার্থ হাসিল করা। এই যে কার্যকলাপটা হলো, আমাদের দেশের 57 জন চৌকস, দক্ষ, সাহসী এবং জ্ঞানী এই যে অফিসারগুলার জীবন গেল, এটা বাংলাদেশ আর 50 বছরেও এটা উদ্ধার করতে পারবে না। এইসব অফিসার আর বাংলাদেশে আসবে না, 50 বছরেও আসবে না। এই যে ক্ষতিটা বাংলাদেশের হলো, এটা তো আর্মির ন, এটা হয়েছে বাংলাদেশের ক্ষতি। এই যে বাংলাদেশের ক্ষতিটা হলো, বেনিফিট পাইলকে ইন্ডিয়ায়, ভারতে। তাদের লাভ হলো কি? বর্ডারে আর তারা যদি 50 বার গুলি করে, আমরা একজনও গুলি করতে পারবো না, কারণ দক্ষ আর অদক্ষ, দক্ষ 1 জন আর অদক্ষ 50 জন সমান। ব্রেইন যদি থাকে না, আপনি
কোনানো কিতা করতা আমরা দেশের যে আর্মি যেগুলা বড় বড় অফিসার যারা মারছে এরা মেপও দক্ষ আছে ইন্ডিয়ার কোন জায়গায় কিতা আছে তারাও ঢাকায় বইয়া হইতে পারবো ইন্ডিয়ার কোন জায়গায় কিতা আছে এই জন্য দক্ষ অফিসাররে তারা মারছে এমন চৌকস তা আমরা চোখ আমার খান খোলা রাখতে হইব আমরা বুকার স্বর্গে বাস করি না এখন আমরা তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা কইছেন ডিজিটাল বাংলাদেশ এর বাদে কিতা কইছিল স্মার্ট বাংলাদেশ তা আমরা ডিজিটাল বাংলাদেশ আর নাই আমরা স্মার্টও গেছি তখন আমরা কইতাম পারি কি মানুষ কিতা হয় না হয় তাই আমি দেশবাসীর উদ্দেশ্যে কইলাম আর্মি মারার পরে আমি যা আঘাত পাইছি আমি বলতাম পারি না আমি সাপোর্ট করি না কোনো দলরে কিন্তু মুক্তিযোদ্ধা একটা সংগঠন হিসাবে প্রাচীন সংগঠন হিসাবে আওয়ামী লীগরে ভিতরে ভিতরে থোড়া বালা পাইতাম কিন্তু এই 25 ফেব্রুয়ারির 2009 ঘটনার পর থেকে আমি মন থেকিয়া তারারে একটু না বহুত খারাপ পাইতাম এরপরে আমি কি দেখলাম বিডিআর এই ঘটনার পর বিডিআরের অনেক অফিসারদের তারা বিচার করছে এটা ভুল এরা জড়িত নাই এরপর কি দেখলাম বিডিআর থেকে অনেক ভালো ভালো যারা সৎ অফিসার যারা দেশের লাগি যে মায়া কান্না যারা আছে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো এরপর আর্মির যারা কিছু কথা বলছিল এদেরকেও কিছু চাকরি থেকে অব্যাহতি দিল কিছুরে কি করলো গুম করলো এখন এরপর কি হলো এরপর আমরা কি দেখলাম বিচারের নামে আমরা দেখলাম একটা তামাশা নাটক করা হলো এই নাটক করতে 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 একটা বিচার হইল একটা রায় হয়েছে বাট এই রায় আমরা সন্তুষ্ট নাই এই রায়টার মাঝেও দামাচাপা আছে সত্য কথা বলা হয়নি আসল যে জড়িত যাদের হাত ছিল তাদের নাম নেই যারা নিরীহ তাদেরকে ফাঁসির রায় শোনানো হয়েছে চাকরি থেকে অব্যাহত দেওয়া হয়েছে এই 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 ঘটনা আমরা এটা তীব্র প্রতিবাদ করি এখন যে গভর্নমেন্ট আছে আমি চাই এই সেনা অফিসারের ছেলে সন্তান বউ স্ত্রী মেয়ে যারা আছে স্বজন যারা আছে তারা কি হারাইছে এই দেশ কি হারাইছে এই দেশের মানুষ এবং স্বজন হারা কি বেদনা এটা আমি জানি বুঝলাম অন্তরে বুঝের আপনারা যারা এই বর্তমান তত্ত্বাবধায়ক যে সরকার আছে ওনারা এটা ভালো করে নজরে রাখবেন দেখবেন কি করা যায় যতটুকু পারেন করেন ভাই আমার আর কিছু বলার নাই আপনারা যারা আছেন দায়িত্বে এরা আমরা তো কিছু করতে পারবো না দায়িত্বে যারা আছে এরা পারবে আপনারা এটা ভালো করে খেয়াল করেন যে তদন্ত করছে যে তদন্ত যে করছিল একে বাধ্য হয়েছিল এই যাকে বাধ্য হয়েছে যার তদন্ত এই তদন্তরে আর একটু ভালো করে দেখে বাদে একটা রিপোর্ট সঠিক রিপোর্ট করেন সঠিক বিচারটা করেন করলে দেশবাসী খুশি হবে আনন্দিত হবে এটা আমরা চাই যাই হোক এই বিডিআরের কাহিনী বললাম আমার বিশ্বাস হয় বিডিআরের কোনো জওয়ানরা তাদের অফিসাররে এইভাবে নির্মমভাবে মারবে আমি একজন বিশ্বাস করি না আই ডোন্ট বিলিভ বিকজ অফ আমার বাংলাদেশি মানুষ আমার বাংলাদেশি মানুষলেই মায়া আমার সৈন্য লাগে আমি মায়া করবো আমার সৈনিক হল আমার জান এটা হইল বাংলাদেশ যাই হোক এইটা মানে এই 2009-এর যে ঘটনা এই ঘটনাটা আপনাদের শোনালাম এখানে দায়ীকে তাও বললাম আর পার্শ্ববর্তী দেশের যে বেনিফিট তাও আপনাকে বললাম এখানে বিডিআর জওয়ানরাও জড়িত না এখানে বললাম কারা জড়িত আপনারা জানেন কে আসছিল ভিতরে আমার সৈন্যদের মেরে কে ভিতর থেকে বাইর হইয়া গেল কারা বাইর করিয়া দিল কিভাবে গেল সব কিছু আপনারা জানেন আমি আর বলবো না পরবর্তী যে চলে যায় 2009-এর কথা আপনারা বললাম এই আমার দেশের মর্মান্তিক ঘটনা যেটা এটার কথা বললাম এরপরে আপনার 2011 কি দেখলাম 2011
দেখলাম যে আমরা শেয়ার বাজার কেলেঙ্কারি, প্রথমে ওই মানে মানুষকে ভালো একটা মানে হাই লেভেল একটা দেখাইছিল যে এই করলে এই পাইবা, এই করলে এই করবা। মানুষ তো কোটি কোটি টাকা ইনভেস্ট করছে, যার যত আছে কেউ, যার আছে 5,000 ইনভেস্ট করছে, সম্পূর্ণ টাকা শেয়ার বাজারে রেখে দিচ্ছে। এই করতে করতে যখন দেখলো তারা শেয়ার বাজার অ্যামাউন্টটা হাই হয়ে গেছে, শেয়ার বাজার কেলেঙ্কারিতে তারা জড়িত হলো। শেয়ার বাজার কেলেঙ্কারি জড়িত হয়ে সালমানের রহমান এখানের মূল নায়ক, আরও অনেকে জড়িত, এদের সবার নাম আমার মনে পড়ছে না এই মুহূর্তে। এরা সবে মিলে এই শেয়ার কেলেঙ্কারি করে দেশের লাখ লাখ মানুষকে টাকা হাতিয়ে নিল এবং অনেক রাস্তায় মানে রাস্তায় নেমে গেল অনেক মানুষ, মানে তার আর কিছু রইল না। এখানে আমি মনে করি প্রধানমন্ত্রী জড়িত আছে। এত বড় ঘটনা প্রধানমন্ত্রী কোনো বিচারই করে নাই, বিচার হয় নাই। তো বিডিআরের কাহিনী কি দেখলাম, বিচার হয় নাই। এরপরে আপনি কি দেখলাম, শেয়ার বাজার কেলেঙ্কারিতেও উনি কোনো বিচার করেন নাই। এরপরে আপনারা কি দেখলাম, 2013 নির্বাচন দেখলাম। 2013 নির্বাচন কি দেখলাম, নির্বাচনে কি দেখলাম, 2013 নির্বাচনে দেখলাম কি, দিনের ভোট রাতে হয়ে গেছে। আমি আপনি এই দেশের মানুষ ভোট দিয়ে, জনগণে ভোট দিয়ে সরকার একটা মানে যাকে তাকে যারে ইচ্ছা তারে ভোট দিব, ভোট দিয়া আমরা নির্ধারণ করবো সে সরকার হইতো। এই নির্ধারণ করার ক্ষমতা আমাদের নাই। এই নির্বাচন 2013 নির্বাচন কি করলেন, দিনের ভোট রাতে করে ফেললেন। এরপর শুরু হলো বিরোধীরা আন্দোলন করলো, এই করলো সেই করলো, বিরোধীদের তিনি দর পাকড় করিয়া মামলা টামলা গুম টুম করে ওদেরকে ভয়ভীতি দেখালেন। ওরা ভয়ে আর রাস্তায় বাড়িতে পারে না। বিএনপি শেষ। আর জামাতের কি করলেন, জামাতের যে আমির, জামাতের সেক্রেটারি, সবাইকে ধরে উনি তাড়াহুড়া করে কি করলেন, একটা ট্রাইব্যুনাল করলেন। আবার কিছু মানুষকে লাগিয়ে দিলেন যে তোমরা শাহবাগে গিয়ে আন্দোলন করো, ওদের ফাঁসি চাই কইয়া। এই একটা নাটক সাজালেন। নাটক সাজাইয়া যুদ্ধ অপরাধী বলে ওনাদের ফাঁসি দিলেন। এখন এরপর কি করলেন, এরপর জামাতে ইসলামীকে উনি বলছেন ওনারা কি করতে পারবে না, ওনারা কোনো ইলেকশনে যেতে পারবে না বলে একটা আইন করে ওনাদেরকে ইলেকশন থেকে করে দিলেন। ওনাদের যে মার্কা দাঁড়িপাল্লা ছিল, দাঁড়িপাল্লা থেকে ওনারা আর কোনো ইলেকশনে মানে পার্টিসিপেট করতে পারবে না। আবার সংগঠন ওনারা করেন নাই, সংগঠনকে ব্যান করেন নাই, খালি শুধু ইলেকশনে ওরা পার্টিসিপেট করতে পারবে না। হ্যাঁ, এই করলেন। এরপর কি হলো, এরপর 2013 গেল, 2013 অনেক ঘটনা, 2014 অনেক ঘটনা, 2013 আরেকটা ঘটনা হয়েছিল নির্বাচনের পর। এই 1 মে শাপলা চত্বরে কি হলো, একটা ইসলামিক সংগঠন, ওনাদের নাম হলো গিয়ে হেফাজতে ইসলামী বাংলাদেশ, তাদের একটা আন্দোলন করলো। তারা কয়েক দফা নিয়ে আন্দোলন করলো। তাদের আন্দোলনে শুরু হলো, মানে শাপলা চত্বরে প্রচুর লাখ লাখ মানুষ আসলো, ছোটো ছোটো বাচ্চারা লাগায়। ওনারা কোনো দাবি দাবা ওদের না মানার কারণে ওরা বললো আমরা থাকবো এখানে। ওরা চিন্তা করলো আমরা এখানে থাকবো, রাতে থাকবো, আস্তে রাত থাকবো, দিনও থাকবো, এইরকম একটা চিন্তা ভাবনা তারা করার পরে সরকার চিন্তা করলো বাবা আমার তো এখন গদি নিয়েই টানাটানি পড়ছে, তাহলে কী করি, ওদেরকে তো একটা টেরে মেরে ডান্ডা করে দিতাম ঠান্ডা, এই চিন্তা করলো। এখন চিন্তা করিয়া দেখে না এরা রাতও হয়ে গেল, এরা তো যায় না, তখন ইলেকট্রিক বন্ধ করে গোলাগুলি করে হাজার 1,000 মিনিমাম 1,000 মানুষ
ওরা মেরে ফেলল। কোনো মিডিয়া, কোনো পত্রিকা এটা নিউজ করতে পারলো না। মানুষ মরে নাই, আর এমনি এত মানুষ বিদায় করে ফেললেন, লাখো 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 মানুষ। অনেক মানুষকে মেরে ওনারা এটা দামাচাপা দিলেন। কিছু মিডিয়ায় লেখালেখি করছিল, তাদেরকে মুখ বন্ধ করে দিলেন। এরপর কি দেখলাম, একটা মামলাই বাংলাদেশে হলো না। সবাইকে দামক দুমক দিয়ে মামলা কেউ করলো না। হেফাজতে ইসলাম ওরা কি করলো, লেঙ্গুর তুলা দিয়ে ওরা জায়গায় চলে গেল। ওরা মনে করছে রে বাবা আমরাও মেরে ফেলবে, 1000 মানুষ মারছে, আরও বেশি মারছে, আমরা কিছু বললে আমরা মেরে ফেলবে। ওরা লেঙ্গুর তুলা দিয়ে কী করলো, ওদের জায়গায় চলে গেল। এই হলো 2013 1 মে 2013 শাপলা চত্বরের ঘটনা বললাম আপনাদেরকে। আরও কত কিছু তো কি আর বলবো। এরপর কি হলো, শাপলা চত্বর 2013 2018 নির্বাচনে কি দেখলাম, 2018 নির্বাচন আসলো। বিএনপি এই নির্বাচনে প্রধান বিরোধী দল হিসাবে পার্টিসিপেট করলো। প্রধান বিরোধী দলে পার্টিসিপেট করে বিএনপি কি হলো, 6টা সিট পাইল। আর শেখ হাসিনা গভর্নমেন্ট, আওয়ামী লীগ পাইল মেজরিটি। জাতীয় পার্টিকে সাথে নিয়ে ওরা মেজরিটি নিয়ে নিল, আর বিএনপি 6টা সিট পাইল। তাই বিএনপি এরপর আন্দোলন করলো, তাদেরকে মামলা গুম এইসব করে আন্দোলন থামিয়ে দিল। বাট বিএনপি হরতালে যায় নাই, কন্টিনিউ হরতাল করে নেই। মনে হয় 25-30 দিন হবে, টোটাল 15 বছরের ভিতরে মনে হয় 25-30 দিন বা এইরকম হবে হরতাল করছে বিএনপি, বা কিছু বেশি হতে পারে। কিন্তু বিএনপি জোরালো কোনো আন্দোলন করতে পারে নাই। এই 15 বছরের ভিতরে বিএনপি হরতাল ডাকছে, হয়তো বললাম আপনারা 30 দিনের মতো হবে টোটাল, বা 25-30 দিন বা আর বেশি হইতে পারে, আমি আইডিয়া করে বলতেছি। এরপর বিএনপিকে পিটিয়ে আলু ভর্তা করে দিল, ওরা আর দাঁড়াইতেই পারল না। হ্যাঁ, বিএনপির ভিতরে বয়ে কাজ করছিল। বয় কিসের বয়, গুম করে ফেলবে, মেরে ফেলবে, এই একটা বয় বিএনপির ভিতরে ছিল। বিএনপি দাঁড়াতে পারে নাই। জামাত তো আর ওনারা এমনভাবে তাদের মেরে ফেলছেন, তারা তো আর সোজা করে দাঁড়াবার ক্ষমতাই নেই। এই হলো ঘটনা। এরপরে তার কী করলেন, এরপরে তিনি বললেন যে জামাত উগ্রবাদী দল, বিএনপি উগ্রবাদী দল, আর হেফাজতে ইসলামের জঙ্গি দল, জামাতের জঙ্গি সংগঠন, এই বলে প্রচার শুরু করলেন। ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশকে প্রচার করলেন, বাংলাদেশের বিরোধী সব দলই জঙ্গি গোষ্ঠী। এরপর আপনারা জানেন মামুনুল হক হেফাজতে ইসলামের, ওনাকে কীভাবে ওরা হোটেল থেকে ধরে নিয়ে হেনস্থা করলো, এটা জানেন আপনারা। এরপরে ইসলামিক যত সংগঠনের সবাইকে ওরা কিছু না কিছু দৌড়াদৌড়ি করছে, যারা ইসলামিক বক্তা সকল আছে এদেরও ধরে, অনেক সময় তারা কথাবার্তারে বন্ধ করার জন্য এদেরকে ধরছে। এরপর কি দেখলাম, এরপর দেখলাম আমরা যে র্যাবকে আমেরিকা স্যাংশন দিল, পুলিশকেও আমেরিকা স্যাংশন দিতে, কিছু কিছু পুলিশকে স্যাংশন দিল, কিছু এমপি সকলকে স্যাংশন দিল। স্যাংশনে পড়ে গেল বাংলাদেশ, বড় বড় চাকরিজীবী যারা, এদেরকে স্যাংশন দেওয়া ধরলো আমেরিকা। তারা বলল গণতন্ত্র নাই, এই কারণে র্যাবের গুম খুনের কথা তারা জেনে গেল, এরপরে র্যাবের স্যাংশনও দিল। এই যে অবস্থা বাংলাদেশে শুরু হলো, ইকোনমিক অবস্থা বাংলাদেশের দশ নামা শুরু করলো। ব্যবসা বাণিজ্য কয়দিন পর পর দেখা যায় এখানে আগুন ধরে, এই গার্মেন্টসে আগুন, এই ফ্যাক্টরিতে আগুন, এখানে আগুন, সেখানে আগুন। বাংলাদেশে আগুনের খেলা চললো বিগত কয়েক বছর। এই গার্মেন্টসে আগুন, সেখানে আগুন, এখানে আগুন, সেখানে আগুন, হাজার হাজার মানুষ আগুনে পুড়ে, হাজার হাজার মানুষের সম্পত্তি, টাকা পয়সা, মানুষও মারা গেল। তো হেফাজতে ইসলাম 2013
এখানে প্রায় ধরেন কম বেশি 700 থেকে 1000 মানুষ মারা গেছিল। এরপর আমরা 2018 নির্বাচন তো আপনারা বললাম বিএনপি 6টা সিট পাইছে। এরপর বিএনপি তার দুয়ো গালে তবা করলো আর আওয়ামী লীগের সাথে কোনো নির্বাচনে যাবে না। এরপর 2023-এর যে নির্বাচন হলো, সেই নির্বাচনে বিএনপি এবং বিরোধী দল, বিএনপির সাথে যারা আরও অন্যান্য দল আছে, বিএনপি, জামাত বা অন্য দল, এরা কেউ পার্টিসিপেট করে না ইলেকশনে। তারা বলল এই সরকারের অধীনে কোনো ধরনের নির্বাচনে তারা যাবে না, তারা যায়নি। তখন আমরা কি দেখলাম আওয়ামী লীগ টু আওয়ামী লীগ নির্বাচন হচ্ছে, একটা দামি নির্বাচন। স্বতন্ত্র যারা এরা আওয়ামী লীগের লোক, আর আওয়ামী লীগ যাদেরকে ক্যান্ডিডেট দিচ্ছে তারা তো আওয়ামী লীগে আছে। আওয়ামী লীগ টু আওয়ামী লীগ ইলেকশন হলো 2023-এ। এই নির্বাচন হওয়ার পরে আওয়ামী লীগের ভিতরে অহংকার চলে আসলো। আওয়ামী লীগে সবসময় বলতো আমরা মুক্তিযোদ্ধা সংগঠন, আমরা বাংলাদেশের, আমরাই সব কিছু, আমরাই বাংলাদেশ করেছি, আর সব রাজাকার। আর যদি আপনারা এই দেশ ভালো লাগে না, যারা আছেন রাজাকার, যারা আছেন আপনারা এই দেশ ভালো পান না, আওয়ামী লীগকে সাপোর্ট করেন না, আপনারা পাকিস্তান চলে যান। এইরকম কথাবার্তা, এইরকম প্রতিপন্নভাবে মানুষকে উস্কানি দেওয়া, কথাবার্তা বলা, এবং যারা মারা গেছে তাদেরকে নিয়ে তারা কটূক্তি করা। যেমন ধরেন শেখ মুজিবকে নিয়ে যদি কেউ গালাগালি করে, তো ঠিক আছে, এটা ঠিক না, উনি মারা গেছেন, ওনার কথা বলে আর লাভ নেই। জিয়াউর রহমান উনি মারা গেছেন, ওনার কথা বলে লাভ নেই। এইরকম ওনাদের সম্পর্কে বাদ কথাবার্তা, এটা একটা রাজনৈতিক শিষ্টাচারে কোনো ধরনের সিস্টেমে পড়ে না। আমি মনে করি এটা একটা বেয়াদবি করা। এরপর আমি কি দেখলাম, ওনারা 23-এর পরে ওনারা বেশি হয়ে বাড়াবাড়ি করলেন। দেখলেন খেলা হবে, আসো। বিএনপি তো দাঁড়াইতেই পারে না, বিএনপি আমাদের সাথে কি খেলা করবে, এইসব কথাবার্তা, উস্কানিমূলক কথাবার্তা। তো বিএনপির লিডার একজন বলল, যে মহাসচিব, ওনার নাম কি জানি না, উনি বললেন যে বিএনপি মহাসচিবের নামটা কি মনে পড়ছে না এই মুহূর্তে, যাই হোক, উনি বললেন যে ওরা ফালাইতেই পারবে, এমন এক দিন আসবে ওরা ফালাইবার রাস্তা পাইবে না। তে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল উনি বললেন কি, উনি বললেন উঠে, ওনার নাম ওবায়দুল কাদের, উনি বললেন উঠে, আওয়ামী লীগ পালায় না, আমিও পালাবো না, মরতে হলে এদেশে মরবো, বাঁচলেও এদেশে বাঁচবো। আর যদি একান্ত পালাইতে হয় তে আমি ওবায়দুল কাদেরের বাসায় উঠব। এইরকম হাসি ঠাট্টা দিয়ে রাজনীতি হয়, এইরকম মানুষকে প্রতিপন্ন করে রাজনীতি হয়, এটা রাজনীতি না, এটা তো সন্ত্রাসীর মতো কথাবার্তা বলা। খেলা হবে, আসো, দেখি, এই সেই। এরপর কি দেখলাম, এরপর দেখলাম আপনার 24-এ নির্বাচন আসলো, বিএনপি আপনার পার্টিসিপেট করে নাই, যেই সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না, যায় নাই। এরপরে দামি নির্বাচন হলো, আওয়ামী লীগ টু আওয়ামী লীগ নির্বাচন হলো, তারা এককভাবে সংখ্যাগরিষ্ঠ হয়ে আবার তারা কিতা করলো, বিনা ভোটে এমপি নির্বাচিত হলো। এই বিনা ভোটের এমপিতে কে কে ছিল? এই বিনা ভোটের এমপিতে ছিল খেলোয়াড়, আমি দেখলাম সাকিব আল হাসান, উনি কিছু রাজনীতি সম্বন্ধে ওনার কোনো জ্ঞান নেই। খেলতে পারেন মাঠে, ঠিক আছে, উনি খেলার মাঠে খেলাবেন, ওনাকে টানে এসে আনিয়া কী করলেন, আওয়ামী লীগে জয়েন করাইলেন। উনি কথা বলতে পারেন না, উনি কীভাবে কী করবেন? ওনারে বলছে তোমার কথাই ঠিক আছে, তুমি এইরকম বললেও, তুমি সাকিব না, তুমি খেলোয়াড় না, তোমার হা হলেও তোমার হবে। এরপর কি দেখলাম, গায়ক, নায়ক, ফেরদৌস, গায়িকা মমতাজ, সব নিয়ে একটা জগা খিচুড়ি বানানো হলো। দেশ চালাবে রাজনীতিবিদরা, প্রফেশনাল রাজনীতিবিদরা দেশ চালাবে। মাঠে খেলতে হলে আমি গিয়ে মাঠে খেলতে পারবো না, বিকজ আমি খেলার মাঠে
অভিজ্ঞ নয়, আমি খেলতে পারবো না। রাজনীতির মাঠে রাজনীতিবিদ থাকতে হবে, এখানে রাজনীতিবিদরা খেলতে হবে। এখানে খেলার মাঠে খেলোয়াড় আর আই লাভ ইউ কইয়া গান গাওড়া মমতাজ আর ঠমতাজ এরা দিয়ে তো সংসদ চলবে না। হ্যাঁ, যোগ্য মানুষ যারা রাজনীতি করছে ত্যাগী নেতা দিয়া আপনার দেশ চালাইতে হইব এবং দেখতে হইব তার মেধা কীরকম। এইরকম ত্যাগী মেধা দিয়ে আপনার দেশ চালাইতে হইব। আপনি খেলোয়াড়, গায়ক, সিনেমার নায়ক এরা দিয়ে আপনি চলবে না। ও ফেরদৌস হে ভালো একটা মানের নায়কও নয়, তারে আনিয়া বোয়ানো হয়ে গেছে আওয়ামী লীগের এমপি বানানো গেছে। আর আমরা কি দেখলাম, যারা তোষামত করে তাদেরকে এমপি মিনিস্টার বানানো হচ্ছে। দিনে রাতে শুধু একটা কথা বলার আগে, একটা ভাষণ দেওয়ার আগে মানে 10 মিনিটই চলে যায় হাসিনার তোষামত আর বঙ্গবন্ধু তোষামত, এর বাদে দেশের কথাবার্তা এর বাদে বলা হয়। তো এইরকম সংসদে দেখছি। তো এটা থেকে আমরা বিরত থাকতে হবে, বাইর হতে হবে। তোষামতের রাজনীতি চলবে না। এরপর কি হলো, 23-এর পর 24-এ আমরা শুরু থেকে 24-এর 5 আগস্ট পর্যন্ত 5 আগস্ট 24 পর্যন্ত আমি যদি দেখি, আমরা দেখলাম একটা ছাত্ররা একটা আন্দোলন করলো। এটা ছোট্ট একটা আন্দোলন, যে বিএনপি পারে নাই, জামাত পারে নাই, আর ছাত্ররা কি করবে। ও আন্দোলনে কি করলো, শেখ হাসিনা বুঝছে দূর, ছাত্ররা আমি বিএনপিরে পিটাইয়া আলু ভর্তা করছি, আর জামাত কত শক্তিশালী একটা মাঠ পর্যায়ে আঁকিল। ওরা রাজনীতিক তেমন একটা বড় দল না, কিন্তু মাঠ পর্যায়ে ওরা কিন্তু স্ট্রং একটা পার্টি। তো ওরা কি করলো, জামাত খাইয়া ফেলাই দিল। হেফাজতে ইসলামের লাখ লাখ মানুষকে তারা 2 ঘন্টার ভিতরে মানে রাফা দফা করে ফেলাইল। এরপরে আপনার কি করলো কি, বিএনপি তো আর ওদের কাছে মনে হইতো দূর বিএনপি আর কি, এইরকম মন মানসিকতা হ্যাঁ প্রতিপন্ন একটা মানে অহংকার আওয়ামী লীগের ভিতরে চলে আসলো। মনে করলো এই ছাত্ররা আর কী করবে, ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা আন্দোলন করবে আর কী করবে, বারে ইয়ারের একদিন বাড়ি দিব আমার পুলিশে, আমার কিনা পুলিশে একদিন বাড়ি দিলেই ওরা চলে যাবে। ওর পর আন্দোলন শুরু হলো, তোরা মানে লিটিল বিট মানে মানুষ আস্তে আস্তে মানুষ জমা হতে হতে অনেক মানুষ তখন জড়ো হলো, কম বেশি অনেক জড়ো হলো। মানে এরপর হাসিনা চায়না থেকে আসলেন, শেখ হাসিনা আসার পরে উনি একটা সাংবাদিক সম্মেলনের মধ্যে উনি একজন সাংবাদিককে জিজ্ঞেস করলো, আপা কোটা আন্দোলন ব্যাপারটা কী, তো এইসব উনি বললেন কোটা কি মানে রাজাকারের নাতিপুতি পাবে আর মুক্তিযোদ্ধার নাতিপুতি পাবে না, এটা হতে পারে না। তো উনি এই কোটা আন্দোলনকে সবাইকে রাজাকার বললেন। ছাত্ররা তখন বলল আমরা সবাইকে উনি রাজাকার বলছেন। এই আন্দোলনটা একটু জমিয়ে গেল। এরপর কি করলো, ওনারা প্রকাশ্যে ওপেন গুলি করা শুরু করলো ছাত্রদের বুকে। শহীদ হলো অনেক ছাত্র। আবু সাইদ থেকে শুরু করে মুগ্ধ পানি দিত, পানি লাগবে নি। হ্যাঁ, ওই মুগ্ধরে ওরা মেরে ফেললো, ওর কি দোষ ছিল। এরপর আপনার অনেক মানুষকে ওরা মারল। শেষ পর্যন্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উনি কি করলেন, উনি অর্ডার দিলেন যে অলিতে গলিতে আওয়ামী লীগের বাহিনী থাকবে। উনি অর্ডার দিলেন অলিতে গলিতে আওয়ামী লীগের বাহিনী থাকবে, দেখবো কীভাবে কী করতে পারে, যেখান থেকে আসবে তারা এখান তাদের দিবাই বাড়ি। এরপর ইউনিভার্সিটি তারা হামলা করলো, ছাত্রদের মেয়েদের রুমে গিয়ে মারলো ধরলো। এইসব দেখলাম। এরপর 5 তারিখ
আসলো, কারফিউ দেওয়া হলো, রবিবারে রাত্রে কারফিউ দেওয়া হলো। 4 তারিখ 5 তারিখ কী হলো, মানুষ রাস্তার নামবে না, নামলেই গুলি করা হবে। ছাত্ররা আন্দোলন করলো না, 1 দফার আন্দোলন দিয়ে দিল, হাসিনা তুমি পদত্যাগ করো, গদি ছাড়ো, আর নইলে আর আমরা কোনো দফা নাই, 1 দফা দিয়ে দিল ওরা। এরপর হাসিনা নামবেন না, উনি নাচুরবন্দা, উনি কোনোভাবে উনি নামবেন না। উনি অর্ডার দিলেন যা আছে মারে ফেলো, গুলি করে আমি ক্ষমতায় থাকতে হবে। ওরা রবিবারে অনেক গুলি করলো, মারলো, অনেক মানুষ মারলো। প্রায় জাতিসংঘের হিসাবে 650 জনকে মারছে, কিন্তু তাদের হিসাবে, আওয়ামী লীগের হিসাবে ছিল 157 জন, এইরকম কতজন বলছে আওয়ামী লীগে। আর জাতিসংঘে হিসাব দিছে 650 পিপল তারা মারছে, 650 জন লোক তারা মারছে। যাই হোক, সত্য উদ্ঘাটন হয়, একদিনই হবে। এরপর নাচুরবন্দা শেখ হাসিনা, উনি নামতে নারাজ। আর্মি 45 মিনিট সময় দিল ওনাকে, মানডে 5 তারিখে কইল 45 মিনিটের ভিতরে আপনি যাবেন কোথায় বলেন। উনি চয়েস করলেন, আমার তো আর কোথায় যাওয়ার জায়গা নাই, আমি ভারতে যাব। ওনারা বিমান বাহিনীর হেলিকপ্টার দিয়ে ভারতে পাঠালো, কারণ ওনারা যদি মানে এখানে থাকেন তো ওনার জানের নিরাপত্তা নাই, কারণ পাবলিক আসবে। ওনার যদি অঘটন হয়ে যায় একটা সমস্যার মাঝে জাতি পড়বে। তাই আর্মির প্রধানের যে সিদ্ধান্ত, এটা খুব ভালো। উনি ওনার জানের অনেক রিস্ক নিয়ে, ওনারও জান যাইতো ওই দিন, পারত, মানে এইভাবে মানে আর্মি বিগড়ে গেছিল সৈনিক হল। উনি রিস্ক নিছেন যে হাসিনারে বিদায় করি তো দেশটা একটু শান্তি হবে। তা হাসিনাকে অফার দিলে আপনি এই দেশে থাকতে পারবেন না। উনি বললেন না, আমি ছাড়বো না, আপনারা গুলি করেন। পুলিশের আইজিকে বলছেন উনি তো কাজ করতে পারেন, উনি তো অনেক লোক মারে ফেলছেন, আপনারা কি করেন। আর্মি বলছে আমি একটা গুলি চালাবো না, আপনি যা ইচ্ছা করেন, আপনারে 45 মিনিট সময় দিলাম, এর ভিতরে আপনি সিদ্ধান্ত নেন। এরপর শেখ রেহানা, জয়, ইন্ডিয়া সবার সাথে একটা আলাপ আলোচনা করে উনি সিদ্ধান্ত নিলেন যে উনি ইন্ডিয়ায় চলে যাবেন। ইন্ডিয়াই ওনার ভরসা। গেলেন ইন্ডিয়া, উনি চলে গেলেন ইন্ডিয়া। এরপর বঙ্গভবন, গণভবন, এরবারে আপনার সব জায়গায় কী পরিমাণ লোকের কারণ মানুষ কার্ফিউ মানে নাই। এরপর আপনার আনন্দ মিছিল হলো, দেশের মানুষ আস্তে আস্তে 2-1 দিন গেল, এবার আস্তে আস্তে দেশ এখন পুরাদমে শান্তিতে আছে। এই যে আওয়ামী লীগের উত্থান, আওয়ামী লীগের পতন, 15 বছরে আওয়ামী লীগ, এখন তো আমার মনে হয় আওয়ামী লীগ একটা মাটির সাথে মিশে গেছে। উনি দেশ থেকে পালাইয়া গেলেন। ওনার যে কুকর্ম করছেন দেশে, ওনার যে বাহিনী ছিল, আলাদা বাহিনী বানিয়ে ফেলছেন উনি। এখন শুনতেছি ওনার আয়নাগর ছিল, উনি আয়নাগর নামে একটা আয়নাগর করছেন। ক্যান্টনমেন্টে ওনার আয়নাগর আছে, পুলিশের ডিবির কাছেও আয়নাগর আছে। উনি যে আয়নাগর বানাইছেন, একটা মানুষ বাড়ি আয়নাগর থেকে বাইর হয়ে ওরা মিডিয়ার সামনে কথা বলতেছে, ওনাদের কুকর্মের কথা বলতেছে। তো এই যে জনগণকে জিম্মি করা, এই যে জনগণের ভালোবাসা, জনগণকে দূরে রাখা, আর আমি উন্নয়ন করেছি, এলিভেটেড এক্সপ্রেস করেছি, মেট্রো রেল করেছি, টার্মিনাল করেছি, পদ্মা ব্রিজ করেছি, এই 4-5টা উন্নয়ন ওনারা দেখায়। হ্যাঁ, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, টেলিফোন দিয়েছি, করছেন তো বেশ ভালো কথা। আপনি কি এই দেশের না? আপনারা কি এই দেশের না? তো এগুলো আপনারা দেখাবেন কেন? এগুলো তো জনগণের টাকা, জনগণের টাকা দিয়ে আপনি করেছেন এই জিনিসগুলো, আপনাদের কেউ বাপের টাকা দিয়ে এগুলো করেন নাই। তাহলে কেন আপনারা এটা বলবেন আমি এলিভেটেড এক্সপ্রেস করেছি, আমি এই করেছি, আমি সেই করেছি? এটা তো আপনাদের বলার অধিকার নাই।
কাজ করবেন দেশের জন্য, বলবেন আবার কি? আমি যদি আমার বাবার টাকা দিয়ে কিছু করি তে না এটা এখানে নাম দিব আমার বাপের নাম অমুক, কারণ আমার নিজস্ব টাকা দিয়ে করছি। আর আমি যদি আপনারা হলেন দেশের জনগণের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কেন এভাবে মানুষকে খুঁটা দিবেন? আমাদের সিলেটি ভাষায় কয় খুঁটা দেওয়া। আপনি কীভাবে এইরকম বলবেন মানুষকে এইটা আমি করছি সেইটা আমি করছি? করছেন তো ভালো কথা। এরপর অহংকার মানুষের মূল কারণ, পতনের কারণ। দেখুন, আপনারা শিক্ষা নেবেন। আমি যদি কোনো ভুল ত্রুটি বলি আমাকে দয়া করে মাফ করবেন। আমার সব রাজনৈতিক ভাই আমার দেশের মানুষ, এরা অন্য কোনো দেশ থেকে আসে নাই। আওয়ামী লীগ অন্য কোনো দেশ থেকে আসে নাই, বিএনপি অন্য কোনো দেশ থেকে আসে নাই, জামাত অন্য কোনো দেশ থেকে আসে নাই, অন্য অন্য দলের মানুষ এরা অন্য দেশ থেকে আসে না। এরা সবই আমার দেশের মানুষ। আর সবকে নিয়েই দেশ করতে হয়, একার পক্ষে দেশ গড়া যায় না, এটা বোকামি। এটা এটা হয় আপনি একা থাকলে আপনাকে মানুষ এক লং টাইম আপনি যদি থাকেন এক গভর্নমেন্ট, এটা ভালো না, তা দেশের জন্য ভালো না। এরপরও আমরা মনে করতাম দেশ চালিয়ে যান, ঠিক আছে, আপনি পারেন নাই, কারণ আপনার অহংকার, লোভ, লালসা এগুলো আপনার পতন করে ফেলছে। আর পতন করছে আপনার আরও কত কারণ আছে, যেমন আপনি প্রশাসন একবারে দলীয়করণ করে ফেলছেন। সচিবালয়ের ভালো ভালো মানুষকে আপনি চাকরি থেকে অব্যাহত দিয়ে সচিব যাদেরকে করছেন, মেজরিটি সচিব ভালো ছিল না, এদের ভিতরে দেশপ্রেম নাই। ডিসি এসপি যাদের করছেন আপনি, এদের ভিতরে দেশপ্রেম ছিল না। বিচারালয় যেটা বিচার বিভাগ, আপনি চাইলে আলাদা করতে পারতেন, এটা আপনি আলাদা করেন নাই, কারণ আপনি বেনিফিট পাইবেন, মাল মারবেন, আপনার বিচার হবে না। প্রশাসন যে আপনি আলাদা কমিশন করতে পারতেন, এই কমিশনের আন্ডারে প্রশাসন চলবে, কারণ আপনি 15 বছর আপনি মেজরিটি নিয়ে আসছেন, আপনার কারোর কাছে যাওয়া লাগতো না, আপনি চাইলে যা চাইতেন তা করতে পারতেন, কেন করলেন না? বিচার বিভাগে আলাদা আপনার বাপের বিচার করছেন, যুদ্ধ অপরাধী বলে তাদের বিচার করছেন, তো এইগুলো আপনি করতে পারলেন না কেন? এত বড় বড় কাজ আপনি করতে পারলেন, এটা আপনি পারলেন না। এর কারণ কি? আমি জানি, দেশবাসী জানি, এর কারণ হলো গিয়ে আপনি দুর্নীতি করলে আপনাকে কেউ ধরবে না, এই আইন করলে তো আপনি দুর্নীতি করতে পারবেন না। এক, পুলিশ কমিশন গঠন করে পুলিশকে কমপ্লিটলি আলাদা করলেন না। পুলিশ কোনো সরকারের কোনো চাকর হবে না, পুলিশ হবে জনগণের চাকর। কিন্তু পুলিশকে এইরকম করলেন না, আলাদা কমিশন করে এই পুলিশ গঠন করতেন, কেন করলেন না? এই পুলিশে তো আপনাকেও ধরবে অন্যায় করলে, তখন তো আপনার হেলো করলে চলবে না, পুলিশে করবে আপনাকে আমি অ্যারেস্ট করতে আসছি, এই দলিল নিয়ে আপনার সামনে হাজির হবে, ওয়ারেন্ট নিয়ে হাজির হবে, তখন আপনি কি করবেন? আপনার তো তখন আর ফোনের ক্ষমতায় চলবে না, তাই আপনি এটা করেন নাই। এরপর আরও কত কি দেশের সম্পূর্ণ সরকারি যত অবকাঠামো আছে এগুলা নষ্ট করছেন। রানা প্লাজায় দশ নামছে, রানা প্লাজায় হাজার হাজার শ্রমিক মারা গেছে, কয়েকশো হাজার শ্রমিক মারা গেছে। রানা প্লাজা হওয়ার বাদে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বলছে বিএনপি ধাক্কা মেরে এটা ফালাইয়া দিছে, তো এটা হইল? তো এইরকম অদক্ষ দিয়ে আপনি দেশ চালাইছেন। খালি লেখাপড়া হলে হবে না, যোগ্য জায়গায় যোগ্য মানুষ বসাইতে হবে। তুষামুদালা মানুষ বসালে ওরা দুর্নীতি করবে, আপনাকেও হেল্প করবে দুর্নীতিতে, আপনারও সুনাম অক্ষুণ্ণ হবে। তাদের তো আর কিছুই নেই, তারা তো আসছেই মানে যে কোনো উপায়ে টাকা বানাবে, টাকার পাহাড় গড়বে। আমি পুলিশের অফিসারদের দেখলাম, বেনজিরের কোটি কোটি টাকার মালিক, ও বেনজির কীভাবে দেশ থেকে পালিয়ে গেল? আপনি যদি সহযোগিতা করতেন না, ও পালিয়ে যেতে পারতো না, ওরা পালাইবার সুযোগ দিয়ে দিয়েছেন আপনি, কারণ ও বহুত জিনিসের রাজ সাক্ষী। কারণ দেখছেন আপনি, ও যদি ধরা খায় আমার নাম বলে আমি ফাঁসে যাব।
তাইলে ওনাকে ওরে বার করে দিয়ে দেশ থেকে, এটা আপনি করে দিয়েছেন। শেষ পর্যন্ত আপনিও দেশ থেকে বাইর হইলেন। হ্যাঁ, দেখেন আল্লাহর বিচার। বারে বন পুড়ে, কোনো জিনিস অতিরিক্ত ভালো না। প্রিয় দেশবাসী, আমি আর কিছু বলতে চাই না, লজ্জায় আমার মাথা হেঁট হয়ে গেছে। আমি কি আর বলবো, একজন আমার এই জীবনের মধ্যে আমি আমার দেশের এইরকম হবে আর আমার দেশের প্রধানমন্ত্রী এইভাবে পালাইয়া যাইব, দেশকে বিপদগ্রস্ত রেখে। দেশের জন্য যদি একটু মায়া থাকতো তাহলে এইভাবে দেশ থেকে পালাইয়া ভারত যাইতো না, বলতো আমি মরব, আমার দেশের সবকে আমি রক্ষা করব। আমি দেশ চাই না, দেশের প্রধানমন্ত্রী তো আমি চাই না, আমি দেশের জনগণকে চাই। এটা যদি ভিতরে থাকতো, সৎ থাকতো, তাহলে এভাবে পালাইয়া যাইতো না। এই পালাইয়া যাওয়ার কারণ কি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। প্রিয় দেশবাসী এবং আমার অন্যান্য রাজনৈতিক দলের ভাইদের আমি উদ্দেশ্যে বলছি, আপনারা শিক্ষা নেন, জাতিকে এভাবে লজ্জিত করাইবেন না। পৃথিবীর বুকও ইতিহাস হয়ে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আওয়ামী লীগের শেখ হাসিনা দেশ থেকে পালাইয়া গেছে। এইরকম আপনারাও পালাইয়া যেতে হবে একদিন, যদি সঠিক নেতৃত্ব এবং সঠিকভাবে দেশ পরিচালনা না করেন। তাই আমার আকুল আবেদন, এখান থেকে শিক্ষা নিয়ে জাতিকে আপনারা কিছু একটা দেন। জাতি আপনাদের কাছে প্রত্যাশা করে, আপনারা দেশকে সুন্দর করবেন, দেশের মানুষের কথা শুনবেন, দেশের মানুষকে আপনারা মাইনাস করে কিছু করবেন। এরপর কি হবে, 24-এর পরিণতি হবে। আপনারা 24-কে মাথায় রেখে ইনশাআল্লাহ কাজ করবেন। ছাত্র ভাইদের আমি ধন্যবাদ না দিয়ে পারি না, তাদের আন্দোলনে আমরা একটা আলো দেখতেছি, যে আলোটা আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে। আল্লাহ আপনাদের সবাই মঙ্গল করুক। কাহারোর মনে কোনো দুঃখ দিলে, আঘাত দিলে আমাকে মাফ করে দিয়েন। আমি দেশ ও জাতির স্বার্থে কথা বলছি, আমি কারোর কাছ থেকে কোনো কিছু নেইনি। আমি কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা বলছি না। আমি বলছি দেশ ও জাতি স্বার্থে। আমার দেশ, আমার দেশই আমার কাছে বড়। এই দেশের কোনো ক্ষতি হলে আমরা কি ভালো থাকতে পারি? মোটেও না। যে দেশে জন্মেছি সেটাই তো আমার মা, আমার দেশ, মা মাটি দেশ, এটাকে বলা যায় না। আমি 25 বছর ধরে লন্ডনে থাকার পরেও আমি আমার দেশকে বলতে পারি না আই লাভ ইউ বাংলাদেশ, আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই পিপল, মাই কান্ট্রি পিপল ইজ ভেরি গুড। সো আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।